তারেক সাহেবের সব মামলা উঠে যাচ্ছে, তার নেতাকর্মীদের মামলা উঠতেছে না, এটা তো নিশ্চয়ই একটা ভালো জিনিস হচ্ছে না। আপনি নিশ্চয়ই এটা নিয়ে বারবার পুশ করছেন। জনাব তারেক রহমানের সব মামলা উঠে গেছে, কিন্তু ইন অ্যাবসেন্সিয়া মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানি না, মানে আমি যতটুকু আইন কানুন বুঝি আর কি। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর মাহাদি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কি এটার উত্তরটা একটু দিয়ে দিতে পারি? জি জি, দেন। আমরা দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে গত 16 বছরও আওয়ামী লীগ অনেক প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালানোর পর একটা তথ্য প্রমাণ উপাত্ত তৈরি করতে পারে নাই। তার সবচেয়ে বড় প্রমাণ, আমরা যদি আওয়ামী লীগের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন সেই সুরেন্দ্র সিং সিনহার বক্তব্য দেখি, সেখানে উনি বলেছেন কিভাবে একটা নির্দিষ্ট অফিস থেকে, একটা নির্দিষ্ট দপ্তর থেকে ওনাকে মামলার রায় লিখে দেওয়া হতো। আমরা দেখেছি মোতাহার হোসেন একজন বিচারক ছিলেন যিনি তারেক রহমানের কোনো দোষ ত্রুটি না পেয়ে তখন গোয়েন্দা বাহিনী দ্বারা লিখিত রায় পড়তে অস্বীকার করার কারণে ওনাকে অস্ত্রের মুখে দেশ ছাড়তে হয়েছে। সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উঠে এসেছে কিভাবে ওনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না। কেন 16 বছর লাগলো ওনাকে এই মিথ্যা মামলাগুলো থেকে, প্রতারণামূলক জালিয়াতের মিথ্যা তথ্য উপাত্তের মামলা থেকে নিষ্কৃতি পেতে? আজকে সেটা আরো বেশি বড় প্রশ্ন হওয়া উচিত। রাইট, এটা তো প্রশ্ন না, এটা তো উত্তর আছে। আপনি আমার কাছে উত্তর নেন। কারণ শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল, এর মধ্যে থেকে হচ্ছে যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জন্য এরকম হয়েছে। কিন্তু এখন জনাব তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নাই, হত্যা মামলা থেকে দায় মানে মানে যে কোনো সব মামলা থেকে তার আসলে বেকসুর উনি খালাস পেয়েছেন। এখন উনি কেন দেশে আসছেন না সেটা নিশ্চয়ই আমরা একটু আবার পরে আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার কাছে আমার কিছু গুচ্ছ প্রশ্ন আছে। আমি যেহেতু আপনাকে খুবই 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 পছন্দ করি, আপনার কথা শুনতে আমার ভালো লাগে, আমার মানে একসাথে আমি 3-4টা প্রশ্ন করতে চাই। আপনি একটু আমাদের বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ কেমন পরিচালনা করছেন? আসসালামু আলাইকুম। যারা দেখছেন দর্শক সবাইকে অভিনন্দন, এবং সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভারাক্রান্ত হৃদয়ে যারা গাজার ভাই বোনেরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছেন, সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি গাজার যে সংহতি রয়েছে আমাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, সাপোর্ট জানানোর জন্য। সাথে সাথে যারা আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওয়াকফ বিলের আন্ডারে বিভিন্ন জায়গায় নির্যাতিত নিগৃহীত হচ্ছে, আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আজকের প্রশ্নমালার যে অবতারণা হয়েছে তার উত্তরে যাচ্ছি। ইউনূস স্যার চেষ্টা করছেন তার যে ক্যাবিনেট রয়েছে সেখানে অনেকে নিয়ে একসাথে সংঘবদ্ধভাবে দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সেখানে অনেক জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে। এবং আমাদের যখন একটি দেশকে ধ্বংসস্তূপে রেখে যাওয়া হয়েছে, যেখানে কোনো একটি ইনস্টিটিউশন ওয়ার্ক করতেছে না, সেই জায়গাতে ইউনূস স্যার যথেষ্ট প্রজ্ঞার পরিচয় দিয়ে কোনো একটি দেশের আন্ডারে না গিয়ে, কোনো একটি রাষ্ট্রের শক্তিকে ব্যবহার না করে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে দেশটি পরিচালিত করছেন। এই ভিত্তিতে পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যেমন সাপোর্ট প্রয়োজন, সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে। সেই ক্ষেত্রে ইউনূস স্যার কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে অসহযোগিতার যে অবিশ্বাস একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। গত ঐক্যমত্য কমিশনে স্যার বারবার একটি গুরুত্বারোপ করেছেন যে আপনারা একসাথে এসেছেন, আপনারা আমার শক্তি, আপনারা দেখলে আমরা সাহস পাই। এই সাহসের জায়গা থেকে যখন আমরা রুমে থাকি সেখানে সবাই ইউনূস স্যারকে সাহস দিয়ে থাকে, কিন্তু যখনই এই ফরেন যে একাডেমিতে মিটিংটা হয়ে থাকে সেখানে নিচে নামার পরেই ভিতরে এক কথা, বাহিরে এক কথা, এবং মাঠে গিয়ে আরেক কথা, জনগণকে বিভ্রান্ত করে বর্তমান রাষ্ট্রকে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে ইউনূস স্যার কিন্তু একটি কঠিন বিপদে আছেন। সেই ক্ষেত্রে পাটোয়ারি, আমাদের জন্য এটা আপনি একটু পরিষ্কার করবেন, মানে আপনারা যখন থাকেন তখন ডক্টর ইউনূস আপনাদের সাথে কথাবার্তা, আপনাদের শক্তি বা সবকিছুকে ঠিকই বিবেচনা করেন, কিন্তু আপনারা যখন চলে আসেন তখন কারা বিভ্রান্ত করেন জনগণকে? দেখেন, এটা আমি খুবই স্পষ্ট করতে চাচ্ছিলাম। আমরা যখন ঐক্যমতের কমিশনগুলো মিটিং হয়ে থাকে বা প্রিভিয়াসলি অনেক দল একসাথে নিয়ে মিটিং হয়েছিল, এবং সেখানে ফরেন একাডেমিতে যে মিটিংগুলো হয়েছিল সেখানে সব দলে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেখানে তারা খোলামেলাভাবে কথা বলেছিল এবং বলেছিল আমরা স্যার আপনি চালান, আমরা আপনাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কিছু কিছু বিষয়ে মনোমালিন্য হয়েছে, যে এককভাবে কারো প্রতি কোনো চক্ষুপাত না হওয়ার জন্য সবার প্রতি যদি সমভাবে যে বৈষম্যমূলক আমরা রাষ্ট্র চেয়েছিলাম সেটা যদি পরিচালিত হয়। কিন্তু আমরা যখন দেখি যে প্রত্যেকটা গ্রুপ ফরেন একাডেমি থেকে নিচে নেমে প্রেস ব্রিফিং করে থাকে, তো ভিতরে যে কথাটা হয়ে থাকে যে এইভাবে সাহস দেওয়া হয়েছে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি দেশের যাচ্ছি, কিন্তু সেই কথাটা রাজনৈতিক দলগুলা তো সেখানে বিএনপি থাকে, জামাত থাকে, হেফাজত থাকে, যতগুলো বাংলাদেশের অংশ পক্ষ রয়েছে সবাই কিন্তু থাকে। কিন্তু যখনই বাইরে গিয়ে প্রেস ব্রিফিংটা করা হয়ে থাকে, ভিতরে যে কথাটা বলেছে আমরা যখন পরে বাসায় গিয়ে মিডিয়ায় দেখি সেই কথাগুলো আমরা পাই না। বরঞ্চ বলা হয়ে থাকে, উপরে কথা হয়েছে যে আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবো, এবং সবাই বলেছে হ্যাঁ আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই,
নিচে গিয়ে সাথে সাথে বলা হয়েছে এখনই ইলেকশন প্রয়োজন এবং কয়েক মাসের মধ্যে ইলেকশন প্রয়োজন। কিন্তু ওই যে মিটিং এর যে এজেন্সটা ওই বক্তব্যের মধ্য দিয়ে পুরোই বাংলাদেশের সামনে ডিস্টর্টেড হয়ে যায়। কিন্তু জনাব পাটোয়ারি, আপনার কাছে কি মনে হয় না যে আপনাদের দল থেকেও বা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদের থেকে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে? ধরেন আপনাদের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে এই সেনাপ্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সেনাপ্রধান মানতে চান নাই ডক্টর ইউনূসকে। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, জামাতের সাথে এই করেছে সেই করেছে, মানে এগুলো তো আপনারাও বলেছেন জনাব পাটোয়ারি, এবং খুব নিষ্ঠুরভাবে বলেছেন। জি, এইখানে আমরা যে বিষয়টি স্পষ্টত করে দিয়েছি, রাষ্ট্রের বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। 5 আগস্টের পরে কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে সরকার ছিল না। সরকার যখন গঠন হলো, এই সরকারকে আমরা 4 থেকে 5 মাস অথবা 1 বছর অথবা 2 বছর যে ঐক্যমতের ভিত্তিতে যে সময় দিয়ে থাকি, ওই সময়টা কিন্তু এই ধরনের কথাবার্তা একদম বলা উচিত না। কারণ এই সময় তো সকলের সহযোগিতার ভিত্তিতে আশ্বাসেই এই কাজটি করা উচিত। যদি কোনো কথাবার্তা থেকে সেখানে মির্জা সাহেব বলেন এবং অন্যান্যরা বলেন, ডিরেক্টলি কিন্তু কমিউনিকেশন আছে, সেখানে গিয়ে বলতে পারে। যদি কোনো সংকট থেকে থাকে সেখানে আলোচনা করতে পারে। এমনিভাবে আসিফের ক্ষেত্রেও সেই একই বিষয়, ওনারা উপদেষ্টা পরিষদে আছে, ক্যাবিনেট মিটিং হয়, যদি কোনো সংকট থেকে থাকে সেখানে বলতে পারে। কিন্তু আমরা সামগ্রিক জায়গা থেকে যখন রাষ্ট্রের গঠন প্রক্রিয়া থেকে দেখি, রাষ্ট্রের যে মিটিং গুলো হয়ে থাকে সেটা রাষ্ট্রের কিন্তু একটা প্রেস উইং রয়েছে, তারাই সেটা পাবলিশ করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি কোনো মিটিং হয়ে থাকে, আপনার সাথে আমার ঘরোয়া আলাপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি প্রেস উইং এর বাহিরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে থাকে, আমরা তো বরাবরই বলে আসছি রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে এই ব্যবস্থাটা থাকা উচিত না। কিন্তু বাংলাদেশে গত 53 বছরে যে ব্যবস্থাগুলো চলমান রয়েছে সেগুলোই আমরা এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করে যাচ্ছি। এখন আমাদের অতীতে কি হয়েছে সেই বিষয়গুলো যদি আমরা ধরে ভবিষ্যতের দিকে পথযাত্রায় আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে যে রাষ্ট্র গঠনের এই বর্তমানে একটি সুযোগ এসেছে, সেটা এই তরুণ প্রজন্মকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়াকে আমরা মনে করি বাধাগ্রস্ত করবে না। জনাব পাটোয়ারি, আমরা তো আসলে অতীতের প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায় থাকি। মানে এখন আপনি কালকে কি বলা হয়েছে সেটাকে যদি আপনি অতীতকাল বলেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। হাইবার আমি যেহেতু গুচ্ছ প্রশ্ন করব বলেছিলাম, যে সেই গুচ্ছ প্রশ্নগুলি একটু করে নেই আপনাকে। সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস দেশে আপনি বলেছেন যে কিছু ভুল হচ্ছে, কিছু ভ্রান্তি হচ্ছে, উনি চেষ্টা করছেন। ভুল বেশি নাকি ঠিক বেশি, মানে আপনার কিরকম মনে হয় মানে দেশ পরিচালনা? না, এটা ইউনূস স্যার কিন্তু চায়নার সিজিটিএনকে একটা সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে উনি স্পষ্টত বলেছিল ওনার দায়িত্ব হলো দেশে বড় একটি তরুণ প্রজন্ম রয়েছে, তার এই তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশকে স্বনির্ভর করে একটি জায়গায় নিয়ে যাওয়া। সেই জায়গাতে আমি মনে করি ওনার যে কাজের প্রগ্রেসগুলো এগুলো অনেক ক্ষেত্রেই সন্তোষজনক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ইনস্টিটিউটগুলা, পুলিশের এখনো ট্রাস্ট আসে না। ইউনূস স্যার যতই বলুক যে আইন শৃঙ্খলা উন্নতি করুন, পুলিশের যদি মাঠে ট্রাস্ট না আসে এবং সেই জায়গাতে যদি তারা কাজ না করতে পারে, তাহলে কিন্তু হলো স্যার অর্ডার করবে কিন্তু কাজগুলো কিন্তু হবে না। এখন পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, পুরো অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। আওয়ামী পুলিশ তো এখন একটাও নাই। আওয়ামী পুলিশ নাই খালিদ ভাই। যখন আমরা ঢাকাতে ট্রাফিকে চলাফেরা করি, আপনার সেই ময়মনসিংহ থেকে একজন পুলিশকে ঢাকা এনে ট্রাফিকে দেওয়া হয়েছে। তো ময়মনসিংহের যে ট্রাফিক ব্যবস্থা, ওনার এখানে অভ্যস্ত হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনি ভাবে এখানে যে পুলিশের যে বিন্যাসটা করা হয়েছে, ঢাকার পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে পুলিশকে এখানে আনা হয়েছে, আবার অনেকরে বাদ দেওয়া হয়েছে। আর যে সিস্টেমটা গত 15 বছরে গড়া হয়েছে